আমাদের আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে স্বাগত। আচ্ছা, একটু কল্পনা করা যাক, একদম সাধারণ একটা দিন। পকেটে থাকা মোবাইল ফোনটা একদম শান্ত, কোনো নোটিফিকেশন নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কোনো ধরনের অ্যালার্ট বা ওয়ার্নিং ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জমানো টাকা চোখের পলকে উধাও হয়ে যাচ্ছে, একদম আক্ষরিক অর্থে গায়েব। এই নীরব চুরিগুলো আসলে কিভাবে ঘটছে, এর পেছনের প্রযুক্তিটাই বাকি। চলুন আজই উদ্বেগজনক বাস্তবতার গভীরে ঢোকা যাক। শুরুতেই এই চমকে দেওয়ার মতো প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে গায়েব হতে পারে? আমাদের দৈনন্দিন ব্যাংকিংয়ে একটা খুব কমন ভুল ধারণা আছে, তা হলো মোবাইলে মেসেজ বা ওটিপি না আসা পর্যন্ত আমাদের টাকা বোধহয় একদম সেফ, তাই না? কিন্তু প্রতারকরা ঠিক এই ভরসার জায়গাটাকেই কাজে লাগায়। তারা এমন একটা সিস্টেম তৈরি করেছে যেখানে লেনদেন ঠিকই হয়ে যাচ্ছে, অথচ মূল অ্যাকাউন্ট হোল্ডার টেরই পাচ্ছেন না। ব্যাপারটা বোঝার জন্য আমাদের কার্ড ক্লোনিং বা স্কিমিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। এটা আসলে ডিজিটাল চুরির খুবই সূক্ষ্ম একটা রূপ। ধরুন, এটিএম বা পিওএস মেশিনের সাথে একদম মিশে থাকে এমন একটা ছোট্ট যন্ত্র জুড়ে দেওয়া হলো। যন্ত্রটা এতটাই পারফেক্ট যে সাধারণ চোখে ধরা পড়া লিটারালি অসম্ভব। যখনই কোনো কার্ড মেশিনে ঢোকানো হয়, স্কিমার যন্ত্রটা গোপনে কার্ডের ভেতরের সব ডেটা কপি করে নেয়, আর সেই চুরি করা ডেটা দিয়ে তৈরি হয় হুবহু একটা নকল বা ডুপ্লিকেট কার্ড। ঠিক এভাবেই সাধারণ সিকিউরিটিকে বাইপাস করা হয়। তো এই পুরো মেকানিজমটা বুঝতে আমরা আজ 4টা মূল বিষয় নিয়ে আলোচনা করব। 1. কার্ড ক্লোনিং নামের এই নীরব বিপদটা নিয়ে। 2. প্রতারণার কৌশল এবং ওটিপির ভূমিকা। 3. সুরক্ষিত থাকার সবচেয়ে কার্যকর উপায়। এবং সবশেষে 4. প্রতারণার শিকার হলে এমার্জেন্সি কী পদক্ষেপ নিতে হবে। চলুন আমাদের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক। 1. কার্ড ক্লোনিং, যা আসলেই একটা নীরব বিপদ। এই স্লাইডটার দিকে একটু তাকালেই বুঝবেন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। আমাদের একেবারে চোখের সামনেই এই ফাঁদগুলো পাতা থাকে। এটিএম বুথ, শপিং মলের পিওএস মেশিন বা অনিরাপদ পেমেন্ট টার্মিনালে প্রতারকরা এমনভাবে স্কিমার বসিয়ে রাখে, মনে হবে যেন ওটা মূল মেশিনেরই অংশ। অনেক সময় কিপ্যাডের ওপরেও একটা নকল কিপ্যাড বসিয়ে দেওয়া হয়। রুটিন লেনদেনের জন্য যখন কার্ড পাঞ্চ করা হয় বা পিন টাইপ করা হয়, তখন এই অদৃশ্য যন্ত্রগুলো নীরবে কার্ডের ডেটা আর পিন কালেক্ট করতে থাকে। মানে কোনো সন্দেহ ছাড়াই আমরা আমাদের সবচেয়ে সেন্সিটিভ ডেটা তুলে দিচ্ছি অপরাধীদের হাতে। এবার আসা যাক দ্বিতীয় সেকশনে। 2. প্রতারকদের কৌশল এবং ওটিপির আসল সত্য। এখানে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা ভাঙা দরকার। নিরাপত্তার জন্য শুধু ওটিপির ওপর ভরসা করাটা কিন্তু মারাত্মক একটা ভুল। এর পেছনের কারণটা শুনলে চমকে যাবেন। যখন কোনো দোকানে বা মেশিনে একটা ক্লোন করা ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড সোয়াইপ করা হয়, তখন ব্যাংকের সিস্টেম ভাবে যে মূল গ্রাহক সশরিয়া সেখানেই উপস্থিত আছেন। আর এই অফলাইন বা ফিজিক্যাল সোয়াইপ হওয়ার কারণে অনেক ট্রানজ্যাকশনে কোনো ওটিপির দরকারই পড়ে না। সিস্টেমকে পুরোপুরি বোকা বানিয়ে বোঝানো হয় যে আসল কার্ডটাই ব্যবহার করা হচ্ছে। কোনো উপায় নেই বোঝার, তাই না? এই দুটো টেকনোলজির পার্থক্যটা একটু খেয়াল করুন। ব্যাংকিং সিস্টেমে ম্যাগনেটিক স্ট্রাইপ বা ওই কালো দাগওয়ালা অংশটা বেশ পুরনো একটা প্রযুক্তি। এর ভেতরে ডেটা স্ট্যাটিক থাকে, মানে কখনো বদলায় না, তাই কপি করা খুবই সহজ। এ কারণে এটা দিয়ে অনায়াসেই ওটিপি বাইপাস করা যায়। অন্যদিকে চিপ বেস লেনদেনে প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য আলাদা একটা ডাইনামিক কোড তৈরি হয়। এই কোড একবার ইউজ হয়ে গেলে আর কোনো কাজে লাগে না, তাই চিপ ক্লোন করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। ব্যাংকের সাপোর্ট থাকলে ম্যাগনেটিক স্ট্রাইপ একদম বাদ দিয়ে চিপ বেস লেনদেনে চলে যাওয়াটাই সবচেয়ে স্মার্ট কাজ। মেকানিজমটা তো বুঝলাম। এবার তৃতীয় অংশে দেখব এটা থেকে বাঁচার উপায় কি। 3. সুরক্ষিত থাকার কার্যকর উপায়। ব্যাংকিং অ্যাপে জাস্ট কিছু সাধারণ সেটিংস পরিবর্তন করেই কিন্তু আমরা এই ঝুঁকিগুলো অনেকটা কমিয়ে আনতে পারি। আচ্ছা, আমরা তো আর প্রতিদিন ইন্টারন্যাশনাল কেনাকাটা করি না, তাহলে প্রয়োজন ছাড়া ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বন্ধ রাখাটাই তো ভালো। একইভাবে কন্ট্যাক্টলেস বা এনএফসি সুবিধাও সবসময় অন রাখার কোনো মানে হয় না। এর পাশাপাশি এসএমএস অ্যালার্ট অ্যাক্টিভ রাখা আর ব্যাংকে শুধুমাত্র চিপ ব্যবহারের রিকোয়েস্ট করা, এই ছোট ছোট স্টেপগুলো হ্যাকারদের জন্য বিশাল একটা দেয়াল তৈরি করে দেয়। নিজের অ্যাকাউন্ট নিজের কন্ট্রোলে রাখার এর চেয়ে সহজ উপায় আর কী হতে পারে? ডিজিটাল সুরক্ষার পাশাপাশি আমাদের একটা খুব বেসিক ফিজিক্যাল অভ্যাসও গড়ে তুলতে হবে। এই কথাটা একদম নিয়মের মতো মাথায় গেঁথে নেওয়া উচিত। এটিএম বা যে কোনো জায়গায় পিন দেওয়ার সময় অন্য হাত দিয়ে কিপ্যাডটা সবসময় ঢেকে রাখতে হবে। কারণটা খুব সিম্পল। স্কিমার দিয়ে কার্ডের ডেটা চুরি করলেও পিন নম্বর ছাড়া প্রতারক আসলে কিছুই করতে পারবে না। কার্ডের ডেটা যদি তালার মতো হয়, তবে পিন হলো সেই তালার চাবি। গোপন ক্যামেরা বা স্কিমার থেকে বাঁচতে হাতের এই একটা সিম্পল আড়ালই সবচেয়ে বড় রক্ষা কবচ। কিন্তু যদি দুর্ভাগ্যবশত এমন কিছু ঘটেই যায়, তখন কি করবেন? চলুন দেখি 4 নম্বর অংশে প্রতারণার শিকার হলে এমার্জেন্সি পদক্ষেপ।
বিপদ হয়ে গেলে প্যানিক করা যাবে না একদমই, বরং শান্তভাবে এই চেকলিস্টটা ফলো করতে হবে। সবার আগে ব্যাংকের হেল্পলাইনে কল করে বা অ্যাপ থেকে কার্ডটার সাথে সাথে ব্লক করে দিতে হবে, যাতে আর এক পয়সাও কাটতে না পারে। এরপর ব্যাংকে একটা লিখিত অভিযোগ বা ডিসপিউট জমা দিয়ে ট্রানজ্যাকশন আইডিটা কালেক্ট করতে হবে। এটা খুব ক্রুশাল। এরপর কাছের থানায় একটা জিডি বা জেনারেল ডায়েরি করতে হবে, যেটা সরকারি প্রমাণ হিসেবে কাজ করবে। আর ব্যাংক যদি অসহযোগিতা করে, সেক্ষেত্রে প্রয়োজনে সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ জানানো যেতে পারে। এত চিন্তার মধ্যেও একটা দারুণ খবর আছে। দ্রুত আর সঠিক স্টেপ নিলে হারানো টাকা কিন্তু রিকভার করা পসিবল। তদন্তের পর যদি প্রমাণিত হয় যে কোনো অবহেলা ছিল না বা পিন ওটিপি স্বেচ্ছায় শেয়ার করা হয়নি, তবে অনেক ক্ষেত্রেই ব্যাংক সেই টাকার দায়ভার নেয়। নিয়মানুযায়ী তখন একটা চার্জ ব্যাক বা রিফান্ড ইস্যু করা হয়। তাই প্রথমেই হাল না ছেড়ে দিয়ে সঠিক প্রসেসটা ফলো করে শেষ পর্যন্ত লেগে থাকাটা একেবারে মাস্ট। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সবাইকে একটু ভাবাবে। যখন কোনো সন্দেহজনক বা সম্পূর্ণ অচেনা লোকেশন থেকে হুট করে বড় একটা ট্রানজ্যাকশন হয়, ব্যাংকগুলো কি সত্যিই সেটা ভেরিফাই করার জন্য যথেষ্ট রেসপন্সিবিলিটি নিচ্ছে? এত আধুনিক প্রযুক্তি থাকার পরও এই সাইলেন্ট চুরিগুলো ঠেকাতে পুরো ফিনান্সিয়াল সিস্টেমের ভূমিকা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। যতদিন না সিস্টেম ফুলপ্রুফ হচ্ছে, ততদিন আমাদের নিজেদেরই সর্বোচ্চ অ্যালার্ট থাকতে হবে। সবাই সচেতন থাকুন, নিরাপদে ব্যাংকিং করুন।